ওয়েলকাম টু মাই চ্যানেল অয়ন ভাইব। সো আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা অবশ্যই যে প্লেয়ারগুলোকে কোনো টিম পিক করেনি। মানে এটা একটা ব্যাপার যে অলরেডি সেই প্লেয়ারটা রেজিস্টার করেছে আইপিএলে নিজেকে, বাট কোনো টিম তাকে নেয়নি। সেটা অবশ্যই জিমি অ্যান্ডারসন, যে অলরেডি একটা লিজেন্ডারি বোলার, টেস্ট ক্রিকেটের সর্বাধিক উইকেট টেকারের মধ্যে একটা নাম, যার 3-4 নম্বরে আছে। তো সেক্ষেত্রে এটা একটা দুঃখজনক ব্যাপার। বাট এমন অনেক প্লেয়ার আছে যারা অলরেডি আইপিএলে প্রুভেন, আইপিএল অবশ্যই তারা প্রুভ করেছে তারা কি ক্যালিবার প্লেয়ার। হয়তো কিছু প্লেয়ারের কেরিয়ারই আইপিএল থেকে শুরু হয়েছে, যে কারণে তারপরে তারা ন্যাশনাল টিমে চান্স পেয়েছে, বা সেই প্লেয়ার কিন্তু আইপিএলে পিক হয়নি। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা অবশ্যই এই যে রিজেক্টেড প্লেয়ার, মানে আনসোল্ড প্লেয়ার, এদের একটা প্লেইং 11, এবং সেটা দেখে আপনারা বিচার করবেন যে এই প্লেইং 11টা কি যে কোনো এবারের আইপিএল টিমকে হারাতে পারে কিনা, সেটাই একটা বড় ব্যাপার। তো সেটা আপনারা ডিসাইড করুন। আমি প্লেইং 11টা বানাবো, বাট সব থেকে এটা মেন ব্যাপার যে শকিং কি, সব থেকে বড় শকিং আমার কাছে অবভিয়াসলি লেজেন্ড আইপিএলের দি বেস্ট ফরেন প্লেয়ার, ফরেন ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। আসলে ডেভিড ওয়ার্নারের আইপিএলে কোনো টিমে না সিলেক্ট হওয়া সেটা আমার কাছে বেশি অবাক করেছে। একদম পরে আসবো যে কেন ডেভিড ওয়ার্নার কোন টিমে যেতে পারতো, বাট আগে আসি যে এই ডেভিড ওয়ার্নারের কি ক্যালিবার। আমরা সবাই জানি ডেভিড ওয়ার্নার আইপিএলের দি বেস্ট ফরেনার, কারণ যদি আপনি স্ট্যাটস দেখেন, একটা আইপিএল ট্রফি আছে, সেটাও আবার সানরাইজার্স হায়দ্রাবাদের মতন একটা টিমকে দিয়েছিল, যেটা সেই বিরাট কোহলি যে পিক ফর্ম 2016 সালে, যেটা আরসিবি, অনেকেই ভেবেছিল আরসিবি চ্যাম্পিয়ন হবে, বাট আরসিবির মুখের গ্রাস থেকে যে প্লেয়ারটা বলা যায় বের করে এনেছিল ট্রফিটা, সেটা অবশ্যই ডেভিড ওয়ার্নার। ওই সিজনে হয়তো সবাই বিরাট কোহলি সিজন বলে মনে রাখবে, 969 রান করেছিল বিরাট কোহলি, বাট ডেভিড ওয়ার্নার কিন্তু ওই সিজনে 861 রান করেছিল, যেটা অনেকেই লক্ষ্য করে না, কারণ বিরাট কোহলি অনেকটা বেশি বেটার খেলেছিল ওই সিজনে। বাট ডেভিড ওয়ার্নার কিন্তু একটা প্লেয়ার সেই সিজনে রান করেছিল, এমনটা না ডেভিড ওয়ার্নার শুধু একটা সিজনে, প্রায় সমস্ত সিজনে ডেভিড ওয়ার্নার, বিশেষ করে 2014 পর থেকে ডেভিড ওয়ার্নার 500-র উপরে রান করেছে, তার মধ্যে দুবার অরেঞ্জ ক্যাপ পেয়েছে, একবার ট্রফি পেয়েছে। তো সেক্ষেত্রে ডেভিড ওয়ার্নারকে হায়দ্রাবাদ 2018-তে এবং 2019-এ তারা ডেভিড ওয়ার্নারকে ফার্স্ট রিটেনশন করেছিল। তো সেক্ষেত্রে অবশ্যই ডেভিড ওয়ার্নার একটা বড় নাম। ডেভিড ওয়ার্নারে অবশ্যই টিমে সিলেক্ট হওয়া দরকার ছিল, যে কোনো টিম তাকে নিতে পারতো। কোন টিম তাকে নিতে পারতো অবশ্যই লখনৌ সুপার জায়ান্ট, কারণ তাদের ওপেনার নেই। নিতে পারতো অবশ্যই পাঞ্জাব, কারণ তাদের ওপেনার নেই। নিতে পারতো কলকাতা, তাদেরও একটা ডেভিড ওয়ার্নারের মতো একটা এক্সপ্লোসিভ প্লেয়ার দরকার ছিল। বা সব থেকে যেটা জরুরি ছিল, যে টিমটা নিতে পারতো সেটা অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্স, কারণ রোহিত শর্মার সাথে আপনি জাস্ট একবার ইমাজিন করুন ডেভিড ওয়ার্নার ওপেন করছে। এইটা আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা রোহিত শর্মার সাথে ডেভিড ওয়ার্নারকে ওপেন করতে দেখবো, বা ব্র্যান্ডন ম্যাককালামের সাথে ডেভিড ওয়ার্নারকে ওপেন করতে দেখবো। আমাদের সর্বকালে সেরা আইপিএল যদি করা হয় টিম 11, সেটা ডেভিড ওয়ার্নার অবশ্যই ওপেনার হিসেবে থাকছে। ক্রিস গেলের থেকেও বেশি রান করেছে ডেভিড ওয়ার্নার। তো সেক্ষেত্রে অবশ্যই ডেভিড ওয়ার্নারের যে এইবারে আনফোল্ড হয়ে যাওয়াটা, সেটা আমার কাছে অবশ্যই শকিং। আপনাদের কাছে শকিং কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং দেন যে নামটা আসে সেটা অবশ্যই শার্দুল ঠাকুর। দেখুন, এটা মেনে নেওয়া যায় না, শার্দুল ঠাকুর অ্যাজ আ ইন্ডিয়ান অলরাউন্ডার। আমরা জানি যে অলরাউন্ডারদের কত গুরুত্ব আইপিএলে। হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার চলে আসার পরে অলরাউন্ডারদের একটু গুরুত্ব কমেছে, বাট আপনি যদি এবারেও অপশান দেখেন, অলরাউন্ডারই কিন্তু প্রত্যেক কটা টিমে বেশি আছে, অলরাউন্ডারদেরই কিন্তু পিক করা হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই শার্দুল ঠাকুরের মতো একটা প্রুভেন প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার, টিম ইন্ডিয়ার জার্সি গায়ে খেলেছে, বিভিন্ন টিমের চেন্নাইয়ের হয়ে খেলেছে, কলকাতার হয়ে খেলেছে, তো দিল্লির হয়ে খেলেছে। সেক্ষেত্রে অবশ্যই শার্দুল ঠাকুরের টিমে থাকা দরকার ছিল, এবং যে কোনো টিম শার্দুল ঠাকুরকে নিতে পারতো। কোন টিমে শার্দুল ঠাকুর দরকার ছিল? দেখুন, একটা এক্সপিরিয়েন্স বোলার যে ব্যাটের সাহায্যে এবং বলের সাহায্যে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, তাকে আমরা লর্ড বলে সম্বোধন করি শার্দুল ঠাকুরকে। সেই শার্দুল ঠাকুর কিন্তু যে কোনো টিমে ফিট হতে পারতো, সেটা পাঞ্জাব হোক, সেটা কলকাতা হোক, সেটা দিল্লি হোক। তো সেক্ষেত্রে এই শার্দুল ঠাকুরকে কেন পিক করা হলো না, সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থাকছে। তো আমার কাছে নেক্সট যে শকিং ছিল সেটা শার্দুল ঠাকুর। এবং তারপরে যে প্লেয়ারটা ছিল অবশ্যই সেটা ছিল জনি বেস্ট্রো। দেখুন, আপনাদের মনে থাকবে আগের সিজনে যে চ্যাম্পিয়ন টিম কলকাতা, ঘরের মাঠে কলকাতাকে এসে যে রেকর্ড রান চেস করেছিল, তার মধ্যে কিন্তু জনি বেস্ট্রোর একটা 100 রান ছিল। হয়তো আগের সিজনে সেরকম কনসিস্টেন্সি পারফরমেন্স করতে পারিনি। আপনারা যেখানে বাটলারও তো কনসিস্টেন্সি পারফরমেন্স করতে পারিনি, সেও তো মাত্র একটাই 100 করেছে, সেরকম খেলা খেলতে পারিনি। তাহলে বাটলার যদি এত কোটি টাকায় যায়, 15.5 কোটি টাকা দিয়ে, তাহলে জনি বেস্ট্রো কেন নয়? তো এইটাও প্রশ্নচিহ্ন থাকছে। যেখানে অবশ্যই পাঞ্জাবের যে টিম দেখেন, রাজস্থানের টিম দেখেন,
আপনি যদি লখনৌয়ের টিম দেখেন, এতে কিন্তু ওপেনার স্লটটা ফাঁকা ছিল। টু অ্যান এক্সটেন্ট মুম্বাইয়েরও কিন্তু ওপেনার স্লটটা ফাঁকা ছিল, তাই এই প্লেয়ারে কিন্তু অবশ্যই থাকা দরকার ছিল। এবং নেক্সট যে নাম, যেটা আমার কাছে শকিং, বড় শকিং, মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ থেকে যারা দেখছেন, যারা ভিডিওটা দেখেন, আপনারাও জানেন যে সবাই আমরা ভেবেছিলাম মুস্তাফিজুর রহমান তো কমসে কম কোনো টিমে যাবে, কলকাতা যাবে। এমনকি আমি যখন লাইভ করেছিলাম তখন আমি বলেছিলাম যে মুস্তাফিজুর রহমানকে তো কলকাতা ভাবছে, কারণ একটা ভেরিয়েশন বোলার, যে বল মানে বিভিন্ন স্লোয়ার, বাউন্সার, ইয়র্কার, কাটার, যেটা মুস্তাফিজুর রহমান, যেটা ইডেনে বেশি দরকার। সো হয়তো কলকাতা ঝাঁপাবে, বাট কলকাতাও ঝাঁপালো না। কলকাতা কিন্তু এর ফল ভুগবে, কারণ আন্দ্রি নোকিয়া এবং তারা যে জনসনকে নিয়েছে, এটা কিন্তু দ্রুতগতির বোলার। আমি বলছি না সফল হবে না, বাট অবশ্যই সফল হলে ভালো লাগবে। বাট এরম একটা ভেরিয়েশন কিন্তু দরকার ছিল একটা বোলারে। তো সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান একটা চমক আমার কাছে ছিল। এবং আরেকটা নাম, যেটা অবশ্যই অনেকগুলো প্লেয়ারই কিন্তু আনসোল্ড হয়েছে। আপনি যদি দেখেন মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, ড্যারেন মিচেল, ঋষি ধাওয়ান, পীয়ূষ চাওলা, বিভিন্ন প্লেয়ার আনসোল্ড হয়েছে। বাট মায়াঙ্ক আগরওয়ালকে কিন্তু টিমে দরকার ছিল। যে কোনো টিমে একটা ইন্ডিয়ান ব্যাটসম্যান, যেখানে বিভিন্ন প্লেয়ার অলরেডি নিয়েছে, যেটা আমাদের অর্জুন টেন্ডুলকার, তাকেও রিটেন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তো সেক্ষেত্রে মানে পরে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, রিটেন বলা ভুল, পরে নিয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই মানে মায়াঙ্ক আগরওয়ালের মতো একটা প্লেয়ার, পৃথ্বী শ, অবশ্যই তার একটা ট্যালেন্ট আছে, বাট সে ইনডিসিপ্লিন বলা হয়। বাট মায়াঙ্ক আগরওয়াল তো কোনো দোষ করেনি, আমি যেটা মনে করি। আগের বারেও তারা হায়দ্রাবাদের হয়ে খেলেছে মায়াঙ্ক আগরওয়াল। তো সেক্ষেত্রে মায়াঙ্ক আগরওয়ালের টিমে থাকা দরকার ছিল। তো বাট এই তো আমরা আনসোল্ড টিমের ব্যাপারে আলোচনা করলাম। এবার যেটা এই উদ্দেশ্য, মেন ভিডিও বানানোর যে উদ্দেশ্য, যে প্লেইং ইলেভেনটা একবার দেখে নিতে হবে। দেখুন, এটা আমার প্লেইং ইলেভেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ওপেন করছে অবশ্যই আপনারা মনে থাকবে ডেভিড ওয়ার্নার এবং জনি বেস্টো। 2020-21 যে আমরা দেখেছিলাম যে ওপেনিং পার্টনারশিপ, মানে সেই ম্যাককালাম এবং ডোয়েন স্মিথের পরে যে ওপেনিং পার্টনারশিপটা সব থেকে বেশি ভয় ধরিয়ে দিয়েছিল, যেখানে একটা ম্যাচে আরসিবির বিরুদ্ধে দুটো প্লেয়ারই 17 রান করেছিল। তো সেই দুটো প্লেয়ার কোনো টিমই নেয়নি। তো এই দুটো প্লেয়ারকেই তো আমি ওপেনে রাখছি। অবশ্যই টিমে মায়াঙ্ক আগরওয়াল, আপনি বলতে পারেন পৃথ্বী শ, কেন নয়, বাট এই দুটো প্লেয়ার থেকে বেস্ট আমি আর কাউকে দেখলাম না যে আনসোল্ড গেছে। দেন মায়াঙ্ক আগরওয়াল, তারপরে সুরেশ প্রভু দেশাই আছে, ঋষি ধাওয়ান আছে, ড্যারেল মিচেল আছে। তো বলিংয়ের দিক থেকে পীয়ূষ চাওলা, তারপরে উমেশ যাদবকেও কিন্তু কোনো টিম নিতে পারতো। ঈশান শর্মা যেখানে সিলেক্ট হয়েছে, সেখানে অবশ্যই উমেশ যাদবও থাকতে পারতো। বাট তারপরে মুস্তাফিজুর রহমান। তো এই ছিল আমার টোটাল প্লেইং ইলেভেন, যেটা আনসোল্ড ইলেভেন, যেটা আমি করেছি। তো আপনারা একবার এই টিমটা দেখুন, এবং আপনাদের কাছে আমি এই প্রশ্নটা ছেড়ে দিলাম যে এই টিম কোন টিমকে নিজেদের ঘরের মাঠে বা যে কোনো জায়গায় হারাতে পারে। মানে দেখে কি মনে হচ্ছে এই টিমটাকে হারাতে পারে আদৌ কোনো টিমকে, না নয়, সেটা আপনাদের উপর ছেড়ে দিলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং আমার যে প্লেয়ারগুলো বাদ চলে গেছে, যদি আপনারা যদি সেই প্লেয়ারগুলোকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, তাহলে আমি খুশি হব যে এই প্লেয়ারটাও কিন্তু নাম তুমি উল্লেখ করোনি, তো সেটাও নাম উল্লেখ করতে পারতে এবং প্লেইং ইলেভেনে রাখতে পারতে। সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার আপনি জানাবেন কমেন্ট করে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যেও শেয়ার করবেন, এবং সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম।